আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আমেরিকায় প্রকৃতির ভয়ঙ্কর রূপ, রেকর্ড ভাঙা গরমের পর ধেয়ে আসছে টর্নেডো। 53 বছর পর বাস্কেটবল চ্যাম্পিয়ন নিক্স, উল্লাসের বদলে নিউ ইয়র্কে স্কুল বাসে আগুন। গ্রাহকদের তথ্য ফাঁসের মামলা নিষ্পত্তি করতে 1400 কোটি টাকা দিচ্ছে কমকাস্ট। এবং বিশ্বকাপের মাঝে পকেট কাটার নতুন কৌশল, মার্কিন রেস্তোরাঁয় বাধ্যতামূলক 20% টিপস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ ও ভয়াবহ ঝড়ের কারণে কোটি কোটি মানুষ চরম ঝুঁকিতে পড়েছেন। টেক্সাস থেকে ইলিনয় পর্যন্ত টর্নেডো, শিলাবৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও পোর্টল্যান্ড সহ দেশের উভয় উপকূলে তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় জারি হয়েছে চরম তাপপ্রবাহের সতর্কতা। যুক্তরাষ্ট্রে প্রকৃতির জোড়া আঘাত, একদিকে তীব্র দাবদাহে পুড়ছে বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড় এবং টর্নেডো। দেশের দুই উপকূলেই এই মুহূর্তে কোটি কোটি মানুষ চরম আবহাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, টেক্সাস থেকে ইলিনয় পর্যন্ত সেন্ট্রাল আমেরিকার একটি বিশাল অংশে তীব্র ঝড় আঘাত হানতে পারে। ইতিমধ্যেই নেব্রাস্কা, ওকলাহোমা, কানসাস এবং মিজোরিতে লেভেল 3 বা এনহ্যান্সড রিস্ক সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় শক্তিশালী টর্নেডো, বড় আকারের শিলাবৃষ্টি এবং ধ্বংসাত্মক বাতাসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কানসাস, মিজোরি ও আরাকানসাসে আকস্মিক বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। আঘাতটি এখানেই শেষ নয়। আগামী সপ্তাহের শুরুতে এই তীব্র ঝড়ের প্রকোপ শিফট করবে পূর্ব উপকূলে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং নর্থ ক্যারোলাইনার প্রায় 5 কোটি মানুষ এখন হাই অ্যালার্টে আছেন। এদিকে দক্ষিণ এবং পশ্চিম উপকূলে শুরু হয়েছে জীবননাশী তাপপ্রবাহ। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি থেকে শুরু করে পোর্টল্যান্ড পর্যন্ত তাপমাত্রা রেকর্ড 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। একদিকে আর্দ্রতা ও ভ্যাপসা গরম, অন্যদিকে পোর্টল্যান্ডে জারি হয়েছে চরম হিট ওয়ার্নিং। ঝড়, বন্যা আর রেকর্ড ভাঙা গরমের এই যুগলবন্দি পুরো আমেরিকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রশাসন সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। দীর্ঘ 53 বছর পর এনবিএ ফাইনালসের শিরোপা ঘরে তুলেছে নিউ ইয়র্ক নিক্স। কিন্তু এই ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে চরম উন্মাদনা আর তাণ্ডবে। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার উন্মত্ত ভক্ত মেতে ওঠে নজিরবিহীন ধ্বংসযজ্ঞে। একাধিক স্কুল বাসে ভাঙচুর চালানো হয়, একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই আতঙ্কের রাতের অবিশ্বাস্য সব দৃশ্য। 53 বছর পর নিউ ইয়র্ক নিক্স বাস্কেটবল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের বদলে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার পরিণত হলো এক রণক্ষেত্রে। জয়ের উন্মাদনায় উন্মত্ত হাজার হাজার ভক্ত মাঝ রাতেই রাস্তায় নেমে মেতে ওঠে চরম ভাঙচুরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে উন্মত্ত জনতা বেশ কয়েকটি স্কুল বাস ভেঙে চুরমার করে দেয় এবং একটি বাসে দাউ দাউ করে আগুন ধরিয়ে দেয়। 14 জুন রাতে নিক্সের ঐতিহাসিক জয়ের পর টাইমস স্কোয়ারের 42 স্ট্রিট সাবওয়ে স্টেশনের সামনে জড়ো হয় হাজার হাজার মানুষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই উদযাপন রূপ নেয় চরম সহিংসতায়। উন্মত্ত সমর্থকরা রাস্তায় পার্ক করে রাখা স্কুল বাসগুলোর ওপর চড়াও হয়। বাসের হুড, লুকিং গ্লাস এবং গ্রিল টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ভাইরাল ফুটেজে দেখা যায় বাসের ইঞ্জিনের ওপর দাঁড়িয়ে এবং ছাদের ওপর উঠে শত শত মানুষ নাচানাচি করছে। এরই মধ্যে কয়েকজন হুলিগান কাপড়ে আগুন ধরিয়ে একটি স্কুল বাসের ভেতরে ছুঁড়ে মারে, যার ফলে পুরো বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। কাঁচের বিয়ারের বোতল ভেঙে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করা হয়। গাড়ির মালিক এবং চালকরা নিজেদের বুক দিয়ে বাস রক্ষা করার চেষ্টা করলেও উন্মাদ জনতার হাত থেকে রেহাই পাননি। একজন চালক আক্ষেপ করে বলেন, এই ভাঙচুরের পুরো টাকা আমার পকেট থেকে কাটা যাবে। গভীর রাতে এনওয়াইপিডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও অবাক করার মতো বিষয় হলো পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আমেরিকার নিউ জার্সিতে অভিবাসী কেন্দ্রের বাইরে চলা 3 সপ্তাহের তাণ্ডবে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয়েছে মার্কিন প্রশাসনে। পুলিশের তদন্তে জানা গেছে ধৃত উগ্রবাদীদের বড় অংশই নিউ জার্সির বাসিন্দা নয়, বরং তারা অন্য রাজ্য থেকে আসা কোটিপতির বখাটে সন্তান এবং উচ্চশিক্ষিত বহিরাগত এজেন্ট। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যখন জানা গেছে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আপজন কোম্পানির মালিকের নাতনি শায়াহ সালিভান এবং $16 লাখ আলিশান প্রাসাদের বড় হওয়া পারসেফনি এই দাঙ্গায় সরাসরি জড়িত। এছাড়া ডক্টরেট ডিগ্রিধারী থেরাপিস্ট থেকে শুরু করে থিয়েটার অভিনেতাও রয়েছেন এই তালিকায়। অভিযোগ উঠেছে বিলিনিয়রের জর্জ সোরাসের অর্থায়নে চলা কিছু বামপন্থী সংগঠন এই তরুণদের দামি সামরিক হেলমেট ও গগলস সরবরাহ করে পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। গ্রাহকদের তথ্য ফাঁসের মামলায় বড় ধাক্কা খেল মার্কিন টেক জায়ান্ট কমকাস্ট। 2023 সালের অক্টোবরে সাইবার হামলায় শিকার হওয়া লাখো লাখো এক্সফিনিটি গ্রাহকের গোপন তথ্য সুরক্ষায় ব্যর্থতার দায়ে $117.5 মিলিয়ন বা প্রায় 1400 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের ইউজার নেম, পাসওয়ার্ড, জন্ম তারিখ এবং সামাজিক নিরাপত্তা নম্বরের শেষ 4 ডিজিট অন্তর্ভুক্ত ছিল। কমকাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে 2023 সালের ডিসেম্বরে যারা এই তথ্য ফাঁসের নোটিশ পেয়েছিলেন তারা সবাই এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। হ্যাকিংয়ের কারণে আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারলে সর্বোচ্চ $10,000 এবং কোনো প্রমাণ ছাড়াই বিকল্প হিসেবে $50 বা প্রায় 6,000 টাকা ক্যাশ ক্লেম করা যাবে। আগামী 14 আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাজ এভার বড় ধরনের ব্যবসায়িক মহাবিপর্যয়ের মুখে পড়েছে। অতি আত্মবিশ্বাসী সিদ্ধান্তের কারণে প্রায় 6.5 লাখের বেশি খাদ্যপণ্য অবিকৃত অবস্থায় স্টকে জমে আছে, যেগুলোর মেয়াদ আগামী বছর গ্রীষ্মেই শেষ হবে। আমেরিকায় মেগানের জনপ্রিয়তা কমায় ওয়েবসাইটের ভিজিটর সংখ্যাও আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি এবার বড় ধরনের ব্যবসায়িক মহাবিপর্যয়ের মুখে পড়েছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাজ এভার আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় $50 লাখ বা তারও বেশি লোকসানের সম্মুখীন হতে পারে। 2025 সালে এপ্রিলে মেগান যখন এই ব্র্যান্ডটি চালু করেন তখন মাত্র কয়েক মিনিটে তার তৈরি জ্যাম, চা এবং অন্যান্য খাদ্যপণ্য বিক্রি হয়ে গিয়েছিল। এই অভাবনীয় সাফল্যে উৎসাহিত হয়ে তিনি দ্রুত ব্যবসার পরিধি বাড়ান এবং কয়েক হাজার জারের জায়গায় এক লাফে প্রায় 10 লাখ পণ্যের অর্ডার দেন। কিন্তু মেগানের এই অতি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত এখন তার জন্য বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। একটি ওয়েবসাইট লিচের মাধ্যমে জানা গিয়েছে মেগানের কাছে বর্তমানে প্রায় 6.5 লাখেরও বেশি অবিকৃত পণ্যের স্টক জমে আছে। এর চেয়েও বড় সংকট হলো জ্যাম ও চায়ের মতো এই খাদ্যপণ্যগুলোর মেয়াদ আগামী বছরের গ্রীষ্মের মধ্যেই শেষ হয়ে যাবে। এর মধ্যে পণ্যগুলো বিক্রি করতে না পারলে সেগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়বে। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ আমেরিকায় মেগানের জনপ্রিয়তা কমে যাওয়ার সাথে সাথে তার ওয়েবসাইটের ভিজিটর সংখ্যাও আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। গত বছরের ডিসেম্বরে যেখানে সাইটটিতে 2.5 লাখের বেশি ভিজিটর ছিল, চলতি বছরের এপ্রিলে তা নেমে এসেছে মাত্র 1,78,000-এ। অবশ্য মেগানের প্রতিনিধিরা এই ধরনের নেতিবাচক প্রতিবেদনকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তবে বাজার বিশ্লেষকদের মতে দ্রুত কোনো অলৌকিক পরিবর্তন না ঘটলে মেগানকে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি মেনে নিতেই হবে। শিকাগোর শহরতলিতে ইসলামিক সোসাইটি অব নর্থ ওয়েস্ট সাবার্বস মসজিদে সম্প্রতি একটি ব্যতিক্রমী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গেইন পিস সংগঠনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়। ইসলাম সম্পর্কে সমাজের ভুল ধারণা ও কুসংস্কার দূর করে পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য, যা আগত অমুসলিম দর্শনার্থীদের গভীরভাবে মুগ্ধ করেছে। বিস্তারিত প্রতিবেদনে। শিকাগোর একটি শহরতলিতে অবস্থিত ইসলামিক সোসাইটি অফ নর্থ ওয়েস্ট সাবার্বস মসজিদে সম্প্রতি এক ব্যতিক্রমী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইসলাম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করে পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য। গেইন পিস নামের একটি সংগঠনের পরিচালক ডক্টর সাবিল আহমেদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সব ধর্মের ও পেশার মানুষকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
দর্শনার্থীদের জন্য এটি ছিল এক নতুন ও শিক্ষণীয় অভিজ্ঞতা। ক্যারল পেডোটের মতো অনেকেই জীবনে প্রথমবার কোনো মসজিদে এসে ইসলামের প্রকৃত রূপ দেখে মুগ্ধ হন। আয়োজকরা অতিথিদের মসজিদের ভেতরে ঘুরিয়ে দেখান এবং পবিত্র কোরআনের একটি করে কপি উপহার দেন। ডক্টর সাবিল আহমেদ আগত অতিথিদের নামাজ, মক্কার দিক নির্দেশনা এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে বলেন। বিশেষ করে হিজাব নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে তিনি জানান, এটি কোনো নিপীড়ন নয়, বরং মুসলিম নারীদের ক্ষমতায়ন ও স্বাধীনতার প্রতীক। অনুষ্ঠানে আগত মেলিসা হাচিসন ও সাবা মাহমুদের মতো অতিথিরা স্বীকার করেন যে পারস্পরিক আলাপ আলোচনা ছাড়া সমাজের ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব নয়। তারা উল্লেখ করেন, বাহ্যিক রীতিনীতি ভিন্ন হলেও সব ধর্মের মূল চেতনা ও মানবিক গল্পগুলো আসলে একই সুতোয় গাঁথা। ইসলাম ভীতি এবং সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত সহিংসতার প্রেক্ষাপটে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল দূরত্বের দেয়ালই ভাঙেনি, বরং ঐতিহ্যবাহী খাবার, হেনা আর্ট ও ক্যালিগ্রাফির মেলবন্ধনে ভিন্ন ধর্মের মানুষদের মাঝে ভালোবাসা ও ঐক্যের এক অনন্য সেতু তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগানের 11তম হাউস ডিস্ট্রিক্টের স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রার্থী সীমা আহমেদ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন। শনিবার সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত এই আয়োজনে তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা, এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধানের কথা তুলে ধরেন। বিস্তারিত রিপোর্টে। হ্যামট্রামাক, হাইল্যান্ড পার্ক এবং ডেট্রয়েটের একাংশ নিয়ে গঠিত মিশিগানের 11তম হাউস ডিস্ট্রিক্টে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান প্রার্থী সীমা আহমেদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তিনি। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন বাংলা গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হ্যামট্রামিক, হাইল্যান্ড পার্ক অ্যান্ড সারাউন্ডিং ডেট্রয়েটে ইস্ট মোস্টলি এটাতে রান করছি। আমি যদি জিতি, আপনারা যদি ভোট দেন আমাকে অগস্ট 4 তারিখে খেয়াল করে, তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। প্রেস ব্রিফিংয়ে সীমা আহমেদ এলাকার আবাসন সংকট, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং জননিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। হাউস ওনারশিপ খুবই কম এখানে, 39% মাত্র। বেশি এখানে মানুষ রেন্ট করে এবং রেন্টও খুব হাই। রেন্টটা ফিক্সড স্টেট লেভেলে, যার জন্য লোকাল লেভেলে এটা ঠিক করা যায় না। তো হোম ওনারশিপ বাড়াতে হবে। আপনার বার্লিংটন, ভারমন্টে যদি দেখেন, বার্নি স্যান্ডার্স ও এমন মডেল করেছে যাতে বাড়ির দাম আর 100,000 না, আপনার কমিউনিটি ওন করে ল্যান্ড, বাড়ি শুধু কিনতে হবে আপনার তখন 30,000 দিয়ে। তিনি জানান, নির্বাচিত হলে বাড়ির মালিকানা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। মিশিগান রিকানেক্ট মানি ফর এডুকেশন, গ্র্যান্ট মানি, গোপ্রো মানি ফর জব ট্রেনিং, এগুলো আনবো, যেগুলো সবচেয়ে লোয়েস্ট এনরোলমেন্ট হচ্ছে এই আমাদের ডিস্ট্রিক্টে। এগুলো বাড়াতে হবে যাতে মানুষের কোন জায়গায় অসুবিধা, যাতে টাকা যেটা তারা অ্যাক্সেস পাচ্ছে না ওইটা অ্যাক্সেস করে দিতে হবে, সহজ করে দিতে হবে। এ সময় হ্যামট্রামাকে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার মতে, প্রায় 92,000 মানুষের এই এলাকায় হাসপাতাল না থাকা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। ফার্স্ট অফ অল, এই এত বড় ডিস্ট্রিক্টে কোনো হসপিটাল নাই। হসপিটাল বানাবার ব্যবস্থা করতে চাই, যাতে আপনাদের জাস্ট হেলথ কেয়ার শুধু না, এমার্জেন্সি রুম যাতে না থাকে, বাট অলসো আপনাদের ডলার্সগুলো যেগুলো আপনার মেডিকেয়ার, মেডিকেড ফান্ডিংগুলো, সেগুলো এই ডিস্ট্রিক্টে থেকে যায়। এছাড়া শিক্ষা, জননিরাপত্তা এবং কর্মজীবী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সীমা আহমেদ। স্কুলের যে এখন যে কারণে এত কম টাকা পায়, $5,000 কম পায় অ্যান আরবার থেকে, ওই লটা বাতিল করে ওয়েটেড স্কুল সিস্টেম আনতে হবে এই আমাদের ডিস্ট্রিক্টে, শুধু না আরও পুরো মিশিগানে, যাতে বাচ্চারা যারা গরিব তারা আরও বেশি টাকা পায়। আগামী 4 আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করে সীমা আহমেদ বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণই তার প্রচারণার সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসা বিদেশি দর্শকদের জন্য রেস্তোরাঁগুলো বিলে সরাসরি 20% অটোমেটিক টিপস যোগ করেছে। টিপিং সংস্কৃতির সাথে অপরিচিত পর্যটকদের কারণে কর্মীরা যাতে আর্থিক ক্ষতিতে না পড়েন সেজন্য কানসাস ও আটলান্টার মতো শহরে এই নিয়ম চালু হয়েছে। তবে এতে গ্রাহক অসন্তোষের আশঙ্কাও রয়েছে।
চলমান ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এখন টানটান উত্তেজনা। লাখ লাখ আন্তর্জাতিক ফুটবল প্রেমী এখন আমেরিকা অবস্থান করছেন। তবে এই উৎসবের মাঝেই দেশের রেস্তোরাঁগুলোতে খাবারের বিল নিয়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। কানসাস সিটি, আটলান্টা এবং ফিলাডেলফিয়ার মতো বিশ্বকাপ আয়োজনকারী শহরগুলোর বহু রেস্তোরাঁ এখন গ্রাহকদের বিলে স্বয়ংক্রিয়ভাবে 20% বাধ্যতামূলক বকশিশ বা টিপস যুক্ত করে দিচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই নিয়ম? রেস্তোরাঁ মালিকদের দাবি, অনেক দেশ থেকে আসা পর্যটকদের মধ্যে আমেরিকার মতো মোটা অঙ্কের টিপস দেওয়ার সংস্কৃতি নেই। ফলে তারা অনেক সময় বিল পরিশোধ করলেও ওয়েটার বা কর্মীদের কোনো টিপস দেন না। যেহেতু আমেরিকার রেস্তোরাঁ কর্মীরা মূলত এই টিপসের উপরই নির্ভরশীল, তাই তাদের আর্থিক সুরক্ষা দিতে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নিয়ম চালু করা হয়েছে। ইতিমধ্যেই মেনু কার্ড এবং রেস্তোরাঁর ভিতরে নোটিশ টাঙিয়ে গ্রাহকদের এই বাড়তি খরচের কথা জানিয়ে দেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে এমনিতেই মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁগুলোতে গ্রাহক কমছে, তার উপর এমন বাধ্যতামূলক বাড়তি ফি মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেবে। অবশ্য সব রেস্তোরাঁ এই নিয়ম মানছে না। অনেক নামী রেস্তোরাঁ মালিক জানিয়েছেন জোর করে নয়, বরং ভালো সেবার মাধ্যমেই গ্রাহকদের মন জয় করে টিপস নেওয়া উচিত। বিশ্বকাপের এই জমজমাট মৌসুমে পকেট কাটার এই নতুন কৌশল নিয়ে মার্কিন সমাজে এখন মিশ্র প্রতিক্রিয়া চলছে। কথায় আছে, 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। কিন্তু আমেরিকার রাস্তায় চলমান ফুটবল ওয়ার্ল্ড কাপে নিজের দেশকে সমর্থন করতে এক জাপানি তরুণ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রিয় দলের খেলা দেখতে তিনি কোনো বিমান বা গাড়ি নয়, বরং বেছে নিলেন একটি সাধারণ সাইকেল, আর তা দিয়েই পাড়ি দিলেন দীর্ঘ 1200 মাইল পথ। কে এই তরুণ আর কেমন ছিল তার এই রোমাঞ্চকর জার্নি? ফুটবল উন্মাদনা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার এক অবিশ্বাস্য নজির গড়লেন উদো নামে 22 বছর বয়সী এক জাপানি তরুণ। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করা এই ছাত্র নিজের দেশ জাপানের ম্যাচ গ্যালারিতে বসে দেখার জন্য পিটার্সবার্গ থেকে ডালাস পর্যন্ত দীর্ঘ 1200 মাইল পথ পাড়ি দিয়েছেন সম্পূর্ণ সাইকেলে চড়ে। এই রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক ফুটবল যাত্রার গল্প এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত 13 মে বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে নিজের তল্লি তল্লা গুটিয়ে সাইকেল নিয়ে একাই রাস্তায় নেমে পড়েন উদো। লক্ষ্য একটাই, ডালাসে হতে যাওয়া নিজের দেশের বিশ্বকাপের ম্যাচ। দীর্ঘ এই যাত্রাপথে প্রতি রাতে নতুন নতুন শহরে পৌঁছাতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভ্রমণের আপডেট দিয়ে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে কখনো কারো বাড়ির আঙ্গিনায়, আবার কখনো খোলা মাঠে তাঁবু খাটিয়ে রাত পার করেছেন। তবে ডালাসে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে টেক্সাসে এসে শেষ ধাক্কাটি খান উদো। মাঝ রাস্তায় তার সাইকেলের টায়ার ষষ্ঠবারের মতো লিক হয়ে যায়। তবে সেখানেও উদোর পাশে দাঁড়ান জেভিয়ার মনরিকেজের মতো স্থানীয় উদার মার্কিন নাগরিকরা। উদোর এই অবিশ্বাস্য যাত্রার গল্প শুনে তারা নিজেরাই উদ্যোগী হয়ে সাইকেলটি মেরামত করে দেন। সব বাধা পেরিয়ে অবশেষে ডালাসে পা রেখেছেন এই ফুটবল পাগল তরুণ। মজার ব্যাপার হলো, এই দীর্ঘ ভ্রমণের জন্যই প্রথম সাইকেল কিনেছিলেন উদো এবং এর আগে দূরপাল্লার সাইক্লিংয়ের কোনো অভিজ্ঞতাই তার ছিল না। উদোর এই রোমাঞ্চকর সফর প্রমাণ করে দিলেও ফুটবলের প্রতি ভালোবাসা সত্যি কোনো সীমানা বা দূরত্বের তোয়াক্কা করে না। বিশ্বখ্যাত ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা এখন কেবল গ্যালারিতেই সীমাবদ্ধ নন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজেরা মেগা তারকা হয়ে উঠেছেন। মেসি পত্নী আন্তোনেলা বা রোনালদো প্রেমিকা জর্জিনারা বিভিন্ন নামী ব্র্যান্ড থেকে প্রতি বছর কোটি কোটি ডলার আয় করছেন। স্বামীদের পরিচয়ের বাইরে তাদের সফল উদ্যোক্তা হয়ে ওঠার বিস্তারিত জানুন সম্পূর্ণ প্রতিবেদনে। ফুটবল মাঠের তারকাদের নিয়ে মাতামাতির দিন বুঝি এবার শেষ হতে চলল, কারণ মাঠের বাইরে গ্যালারি কাঁপানো ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা, যারা বিশ্বজুড়ে ওয়াগস নামে পরিচিত, এখন আর শুধু স্বামীদের পরিচয়ে পরিচিত নন। সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে তারা নিজেরাই এখন এক একজন সফল মিলিনিয়ার এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের আইকন। লেজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের গল্পটাই ধরুন। 2017 সালে মাদ্রিদের একটি শোরুমের সেলস গার্ল থেকে আজ তিনি 7,40,00,000 ফলোয়ারের মেগা সেলিব্রিটি। নিজস্ব নেটফ্লিক্স শো, রিয়েল এস্টেট ব্যবসা এবং লরিয়াল ও গুচির মতো ব্র্যান্ডের সাথে চুক্তি করে তার বর্তমান সম্পদ প্রায় $1 কোটি।
অন্যদিকে ফুটবল জাদুকর লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ইনস্টাগ্রামে 3,90,00,000 ফলোয়ার নিয়ে রীতিমতো রাজত্ব করছেন। পরিবার সামলানোর পাশাপাশি বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়ে তিনি প্রায় $2 কোটি সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজের পায়ে দাঁড়ানো এবং সন্তানদের সামনে একজন শক্তিশালী নারী হিসেবে নিজেকে তুলে ধরাই তার মূল লক্ষ্য। নেইমারের পার্টনার ব্রুনা বিয়ানকার্ডি ও বুকাও সাকার বাগদত্তা টোলামি বেনসনরাও পিছিয়ে নেই। প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা স্টোরির জন্য তারা $5,000 থেকে $25,000 পর্যন্ত আয় করছেন। ফুটবলারদের ক্লাব বদলের সাথে সাথে তারা সহজেই এক দেশ থেকে অন্য দেশে নিজের ক্যারিয়ারও বহন করতে পারছেন। গ্যালারির সাধারণ দর্শক থেকে বিশ্ব কাঁপানো সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই নতুন ফর্মুলা এখন বিশ্বজুড়ে তুমুল আলোচিত। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।